স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রী। প্রায় 2 যুগ পর আলোর মুখ দেখার প্রক্রিয়ায় লালফাইলে বন্দী বগুড়া বিমানবন্দর প্রকল্প চালুর উদ্যোগে পরিদর্শন করছেন বিমান বাহিনী প্রধান ও বেবিচকের চেয়ারম্যান। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। আমার পুরো লাইফ শেষ, আমি পুরো ধ্বংস হয়ে গেছি। অন্তত 50 থেকে 100 দোকান পুড়ে গেছে। হগাটসের উত্তর পাশে যে পেন্টিংয়ের দোকানটা আছে ওই জন্য থেকে আগুনটা লাগছিল। আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি, আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। নোয়াখালীতে মধ্যরাতের আগুনে 2 মার্কেটের অর্ধশত দোকান পড়েছে। আগুনে সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা। মালামাল লুটপাটের অভিযোগ ব্যবসায়ীদের। এখন জনপদে নিয়ে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই বগুড়া এয়ারপোর্ট নির্মাণ প্রসঙ্গ। প্রায় 2 যুগ পর আলোর মুখ দেখবে লালফাইলে বন্দী থাকা বগুড়া বিমানবন্দর। সেই লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ডে পরিদর্শন করবেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বিস্তারিত জানাতে বগুড়া এয়ারফিল্ড থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, কখন পরিদর্শনে আসবেন তারা? বগুড়া এয়ারফিল্ডে কী বিষয়ে আজ পর্যবেক্ষণ করা হবে জানাবেন। রাত্রে এখন থেকে আর কিছুক্ষণের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এয়ার চিফ মার্শাল অর্থাৎ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান এবং একই সাথে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া তারা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি 10টা 30 মিনিটে ঢাকা থেকে তাদের বহনকারী যে হেলিকপ্টার সেটি আসলে রওনা দিয়েছে। সুতরাং 11টা 10 নাগাদ তাদের পৌঁছানোর কথা রয়েছে। এবং এই মুহূর্তে যদি বিমানবন্দরের অবস্থা অর্থাৎ এয়ারফিল্ডের অবস্থা একটু দেখাতে চাই আপনাকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে রানওয়েটি রয়েছে প্রায় 4700 ফিট দৈর্ঘ্যের এই রানওয়ে, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের একটি রানওয়ে এখানে রয়েছে। এবং একই সাথে 2005 সালে কিন্তু এখানে এই এয়ারফিল্ডটিকে আসলে বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং তখন থেকে কিন্তু বিমান বাহিনী এই এয়ারফিল্ডটিকে আসলে ব্যবহার করছে এবং মূলত তারা ব্যবহার করছে তাদের সামরিক বাহিনীর অর্থাৎ বিমান বাহিনীর যে পাইলট প্রশিক্ষণ বা পাইলটদের ট্রেনিং দেবার জন্য, সেই কারণে কিন্তু তারা এটাকে ব্যবহার করছে। এবং এই বিমানবন্দরটি আজ পরিদর্শন করবার যে প্রধান উদ্দেশ্য সেটি হচ্ছে এই এয়ারপোর্টটিকে এয়ারফিল্ডটিকে কিভাবে অভ্যন্তরীণ বিমানবন্দরে রূপান্তর করা যায়, উন্নীত করা যায় এবং একই সাথে বাণিজ্যিকভাবে ফ্লাইট চলাচলের যে সক্ষমতা যাচাই সেটিও কিন্তু আসলে এক ধরনের পরিদর্শনের অন্যতম বড় লক্ষ্য। একটু জানিয়ে রাখি যে এখানে এয়ার চিফ মার্শাল এবং একই সাথে এয়ার ভাইস মার্শাল তারা দুজনেই যখন পরিদর্শন করবেন রানওয়ের যে অংশটি, মূলত আজকের মূল লক্ষ্যটি হচ্ছে রানওয়ের অংশটি পরিদর্শন করা। কারণ এখানে যে রানওয়েটি রয়েছে, যদি বাণিজ্যিকভাবে ফ্লাইট অপারেশন করতে হয় বা পরিচালনা করতে হয় তাহলে রানওয়ের যে দৈর্ঘ্য সেটি কিন্তু বাড়াতে হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 8000 ফিট রানওয়ে কিন্তু এখানে হবে এবং সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। বর্তমানে এটি 4700 ফিট রয়েছে। যদি অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করতে হয় তাহলে কমপক্ষে 5000 ফিটের উপরে রানওয়ের দৈর্ঘ্য থাকতে হবে এবং যদি আদর্শ রানওয়ে হতে হয় তাহলে সেটিকে কমপক্ষে 6000 ফিট থাকতে হবে। এর বাইরে একটু বলে রাখি যে এখানে যে এটিসি টাওয়ার আছে এবং একই সাথে যে টার্মিনাল ভবন রয়েছে, অর্থাৎ যেহেতু ফ্লাইট ট্রেনিং এখানে হয়ে থাকে, যে সেসনা যে এয়ারক্রাফটগুলো অর্থাৎ বিমান বাহিনীর যে পাইলট ট্রেনিং এয়ারক্রাফটগুলো রয়েছে সেগুলো নিয়মিত এখানে ল্যান্ড করে, টেক অফ করে। সুতরাং এখানে যে আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী যে ধরনের নির্দেশনা থাকে বা সেই নির্ণায়কগুলো রয়েছে সেই নির্ণায়কগুলোর অনুসারে কিন্তু এখানে সব ধরনের সুবিধা রয়েছে। শুধুমাত্র বিমানবন্দরের যে রানওয়ের পাশাপাশি যে একটি যেটা দরকার পড়ে সেটি হচ্ছে ফায়ার ফাইটিং গ্রুপ, অর্থাৎ ফায়ার সার্ভিসের একটি আইকাওয়ের নির্দেশিত উপায়ে একটি ফায়ার সার্ভিসের একটি কন্ট্রোল রুম থাকতে হবে এবং সার্বিকভাবে
একটি রানওয়েতে যখন একটি অভ্যন্তরীণ বিমান বা আন্তর্জাতিক বিমান ল্যান্ড করতে হয় তখন কিন্তু সেখানে এক ধরনের রানওয়ের চারদিকে কিন্তু পুরোপুরি জায়গাটি ফাঁকা রাখতে হয়। সেই কারণে কিন্তু এখানে বেশ জমি অধিগ্রহণ দরকার হবে, প্রায় 500 একরের বেশি জমি অধিগ্রহণের দরকার পড়বে। সেই কাজ অর্থাৎ মোটা দাগে এই বগুড়া যে এয়ারফিল্ডটি রয়েছে সেটাকে বিমানবন্দরে রূপান্তর করবার জন্য দুটি কাজ করতে হবে, রানওয়ে সম্প্রসারণ এবং জমি অধিগ্রহণ। সেই কাজগুলো আজকে পরিদর্শনের মাধ্যমে আসলে বোঝা যাবে এবং শুরু হবে। তো আপাতত বগুড়া এয়ারফিল্ড থেকে আমার কাছে এই ছিল সবশেষ রাত্রি। পরবর্তীতে যখন তারা পরিদর্শন করবেন এবং আমাদের অফিসিয়ালি জানাবেন বিস্তারিত তখন জানাতে পারবো। বগুড়া এয়ারফিল্ড থেকে যুক্ত ছিলেন নাইমা বের। মধ্যরাতে নোয়াখালীর মাইজদিতে দুটি মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। পড়েছে পাইকারি কাপড়, জুতার দোকান সহ ছাপাখানা, কাগজের গোদাম ও হোটেল। আগুনে সব নিঃস্ব হয়ে সয়ে গেছে অনেক ব্যবসায়ীর। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদন। শনিবার রাত 11:30 আগুন লাগে নোয়াখালীর মাইজদির নূপুর ও হকার্স মার্কেটে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। শুরু হয় আগুন নেভানোর তৎপরতা। নূপুর মার্কেট সংলগ্ন একটি ছাপাখানার ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। লেডিস ব্যাগ, লেডিস জেন্টস আইটেম, লেডিস আইটেম, বাচ্চা আইটেম, সব জুতা আইটেম। আমার পুরো লাইফ শেষ। হকার্সের উত্তর পাশে যে প্যান্টিকের দোকানটা আছে ওই দোকানের পিছন থেকে আগুনটা লাগছিল। আমাদের ফার্স্ট এড বুথ রয়েছে এখানে, যারা কেউ যদি আহত হয়ে থাকে তাহলে আমরা তাদেরকে ফার্স্ট এড কর্নারে গিয়ে তাদেরকে ফার্স্ট এড সেবা দিচ্ছি আর কি। আমরা যা সমর্থ কুলেছে ব্যাকেরে আবেদন জানাই, সব বাইর করে নিচ্ছি। একে একে পুড়ে ছাই হয় প্রায় অর্ধশত দোকান। এর মধ্যে রয়েছে পাইকারি কাপড়, বাইসাইকেল ও জুতার দোকান। এছাড়াও ছাপাখানা, কাগজের গুদাম ও হোটেল সহ প্রায় 50টি দোকান। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের যে কোট ছিল, ব্যালেজার ছিল, আবার অনেক মাল কিনা ছিল, গোডাউনে সব বান্নান করা ছিল, এগুলো ওইভাবে আছে, সব পুড়ে গেছে। মুখের ভাষা তো নাই, কি সব শেষ। আমার লক্ষ লক্ষ টাকার মাল সব শেষ। আগুনে ব্যবসায়ীদের মালামাল একদিকে যেমন পুড়ে ছাই হয়েছে, তেমনি আগুন নিয়ন্ত্রণের পর অনেক মালামাল লুটপাট হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমরা তো মাল যেরকম পারছি মার্কেটের বাইরে ফালাইছি, এখান থেকে সবাই লুটপাট করে নিয়ে যেতেছে। কার মাল কি এটা চিনার কোনো উপায় নাই। যা মালামাল মানুষ বার করছিল এগুলো লুটপাট হইতেছে, মানে যারা সহযোগিতা করব তার হাতে বস্তা তুলে দিছে, মাল তুলে দিছে, সে এটা নিয়ে চলে যেতেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা। আগুনের ভয়াবহতা উপলব্ধি করতে পেরে আমরা প্রায় 8টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করছি। 11:35 আমরা সংবাদ পাই, 12:30 আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরবর্তীতে এটা আমরা সার্চ করে বের করতে পারবো আসলে আগুনটা কোথা থেকে লেগেছে, বা তদন্ত হলে এটা বের করতে পারবো। আগুনে প্রায় 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এখন নোয়াখালী। হকার্স ও নূপুর মার্কেটের আগুনের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। চলে যাচ্ছি তার কাছে। শুভ, আগুনে পুড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি বলছেন এ বিষয়ে? গতকাল রাত ঠিক 11:30 দিকে নোয়াখালীর প্রধান সড়ক সংলগ্ন যে হকার্স মার্কেট এবং নূপুর মার্কেটটি রয়েছে, সেই দুটি মার্কেটের প্রায় অর্ধশত দোকান যেগুলো কিন্তু আগুনে পুড়ে তাৎক্ষণিকভাবে ছাই হয়ে যায়। এবং আগুন লাগার খবর পেলে কিন্তু তাৎক্ষণিকভাবে নোয়াখালীর মাইজদি ফায়ার স্টেশন থেকে প্রথমে 2টি ইউনিট এবং পরে আরো 6টি ইউনিট, সব মিলিয়ে প্রায় 8টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং তারা 3 ঘন্টা অনেকটা প্রাণপণ চেষ্টার ফলে কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। আজ সকালে আমরা এখানে এসেছি এবং দেখেছি যে আগুনের বিভিন্ন যে ধ্বংসস্তূপগুলো রয়েছে সেগুলো থেকে আসলে ধোঁয়া হচ্ছিল এবং এখনো কিন্তু ফায়ার সার্ভিসের 1টি ইউনিট আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখনো যেখান থেকে আসলে ধোঁয়া বের হচ্ছে সে সকল জায়গায় এখনো তারা তাদের পানি দিচ্ছেন। আমি কথা বলেছি নোয়াখালী ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন গতকাল রাতে খবর পাওয়ার সাথে সাথে তারা আসেন এবং তাদের সাথে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য যুক্ত হয়েছিলেন পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। তারপরে কিন্তু স্থানীয় যে উৎসুকজনতা রয়েছে তাদের কারণে আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ বেগ পেতে, কারণ যেখান দিয়ে পানির লাইন নেবে ঠিক সেখানে স্থানীয় উৎসুকজনতার কারণে
তাদের পানির লাইন পেতে বিক্ষুব্ধ হয়েছে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এই অর্ধশত দোকান পুড়ে গতকাল রাতে ছাই হয়ে গেছে। সেখানে প্রায় টাকার পরিমাণে 30 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কিছু দোকান কিন্তু লুটপাটের খবর স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা ভুক্তভোগী তারা বলছেন রাতে আগুন লাগার পরে স্থানীয় জনতা যখন আসে তখন কেউ আসলে সহযোগিতার উদ্দেশ্যে দোকানে প্রবেশ করে, পাশাপাশি অনেকে আবার লুটপাট করার উদ্দেশ্যেও দোকানে প্রবেশ করে এবং বেশ কয়েকজন ব্যবসায়ী সকাল থেকে আমাদেরকে অভিযোগ করে বলছেন তাদের দোকানে বিপুল পরিমাণ মালামালও লুট হয়ে যায়। তো আগুনের সূত্রপাত কিন্তু একটি ছাপাখানার পিছন থেকে বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। তারা বলেছেন যে ওই ছাপাখানার পিছন থেকে আগুন সূত্রপাত এবং তার মুহূর্তে কিন্তু চারদিকের যে দোকানপাট গুলো এবং মার্কেট গুলো রয়েছে সেগুলোতে ছড়িয়ে পড়ে। এই যে দুটি মার্কেট, পুকুর মার্কেট এবং হকার্স মার্কেট, এই দুটি মার্কেটই বিশেষ করে হকার্স মার্কেট জেলার সবচেয়ে বড় যে কাপড় এবং বিপণী বিতানের যে পাইকারি আড়ত, পাশাপাশি মনোহারি সামগ্রীও কিন্তু এই মার্কেটটি রয়েছে, যার কারণে সবগুলো আসলে মুহূর্তেই চলে যায়। পাশাপাশি এখানে যে একটি বাইসাইকেলের শোরুম ছিল, একটি ছাপাখানা ছিল, একটি জুতার যে শোরুম, সেগুলো সহ প্রায় অর্ধশত যে দোকানগুলো সবগুলো কিন্তু মুহূর্তে নিমেষ হয়ে যায় এবং এই দোকানগুলো থেকে কিন্তু আসলে ব্যবসায়ীরা কিছুই আর ফেরত পাননি। আগুন লেগে তারা অনেকটা নিঃস্ব হয়ে গেছেন বলা যায়। এদিকে গতকাল যেহেতু মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই সময় কিন্তু সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বন্ধ ছিল বলা যায়, যার কারণে কিন্তু আগুনের ক্ষতির পরিমাণও তুলনামূলকভাবে অনেক বাড়তি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আগুনের এখন অব্দি আমার কাছে সবশেষ। নোয়াখালীর মাইজদিতে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন নাসিম শুভ। চট্টগ্রামে মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় নগরের ওয়াসা মোড়ের একটি অফিসে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় সমন্বয়ক তালাত মাহমুদ রাফির নেতৃত্বে চট্টগ্রামের আরেক সমন্বয়ক রেজাউর রহমান তার সমর্থকদের এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন রাসেল আহমেদ। এ সময় একটি অফিসে প্রায় 1 ঘণ্টা হান্নান মাসুদ ও রাসেল সহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের একটি গ্রুপ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। মুক্ত হওয়ার পর তারা নগরীর জিএসি মোড়ে একটি কমিউনিটি সেন্টারে অবস্থান নেন। পরে সেখানে আবারও লাঠিসোঁটা হাতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় রাত 8:30টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন রাসেল। তিনি সেখানে হামলার বিস্তারিত তুলে ধরেন। কিছুক্ষণ পর সেখানে তালাত মাহমুদ রাফির উপস্থিত হলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষের বাকবিতণ্ডা চলে দীর্ঘক্ষণ। প্রেস ক্লাবের সামনে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর খানতালাত মাহমুদ রাফিকে ফোন দিয়েও বারবার পাচ্ছিলাম না। প্রায় 30 মিনিট পর সে দলবল নিয়ে আসে, তার যে নিয়ন্ত্রিত গ্যাং ডট গ্যাংকে নিয়ে আসে এবং আব্দুল হান্নান মাসুদকে সে প্রশ্ন করে, আপনি যে আজকে এখানে কর্মসূচি দিয়েছেন আমাকে জানিয়েছেন কিনা। আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে আমি এবং আব্দুল হান্নান মাসুদ একটা রুমে আশ্রয় নেই এবং আমরা ওখান থেকে প্রায় 1 ঘন্টা বের হতে পারি নাই। তার পরবর্তী সময় আমি ঢুকলাম, এই মাসুদ ভাই ওখানে ছিল, রাসেল ভাই ছিল, তো তার পরবর্তী সময়ে তো ওখানে সবাই ছিল। আমি ওখানে যাওয়ার সময় কল দিলাম যে আমরা তো এখানে 25 চট্টগ্রাম ইপিজেডে পূর্ব পরিকল্পিতভাবে তৈরি করা হয় শ্রমিক অসন্তোষ। তারপর শনিবার হামলা ও ভাঙচুর চালানো হয় রপ্তানিমুখী কারখানায়। এজন্য আগে থেকে মোবাইলে বার্তা ছড়ানো হয়, জোগাড় করা হয় প্রচুর ইট পাটকেল। শ্রমিকদের অভিযোগ, দেশের সবচেয়ে বড় এই রপ্তানি অঞ্চলে বেতন ভাতা নিয়ে সম্প্রতি কয়েকটি কারখানায় অসন্তোষের চেষ্টা চলছে। এতে বিশেষ কোনো পক্ষের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনীও। হোসেন জিয়াদের প্রতিবেদন। শনিবার শ্রমিকদের অতর্কিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়
শতভাগ রপ্তানিমুখী কারখানা জেএমএস। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচ, চেয়ার, টেবিল ও মূল্যবান যন্ত্রপাতি। ঘণ্টাব্যাপী চারপাশ থেকে কারখানাটিতে ভাঙচুর চালায় মেরিকো নামে আরেকটি কারখানার শত শত শ্রমিক। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎ দুই পাশ থেকে দৌড়ে এসে কারখানাটি ঘিরে আক্রমণ শুরু হয়। শ্রমিকদের দাবি, রপ্তানিমুখী দেশের বৃহৎ এ শিল্পাঞ্চলকে হঠাৎ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে দেখা যায় সড়কে পড়ে আছে কয়েক হাজার ইটের টুকরো, যা আগে থেকে জমা করা। বালতি ভরে এসব ইটের টুকরো নিয়ে আসা হয়। শ্রমিকদের একটি পক্ষের ফেসবুক চ্যাটিংয়ে উঠে আসে শনিবারে হামলা চালানোর কথোপকথন। শ্রমিকদের অভিযোগ, আগের মীমাংসিত বিষয় নিয়ে শনিবার হঠাৎ হামলা করা সম্পূর্ণ পরিকল্পিত। শুধু এই দুই কারখানায় নয়, বেতন ভাতা নিয়ে ইপিজেডে আরও কয়েকটি কারখানায় আন্দোলন করার চেষ্টা করছে শ্রমিকরা। 9 দফা দাবি নিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরিতে কম বেশি আন্দোলন হচ্ছে। তো আমাদের বুধবারে এই ধরনের ইস্যু নিয়ে আমাদের ফ্যাক্টরিতেও আন্দোলনের মতো করছিল। 8:30টার দিকে ওদের প্ল্যানিং মতো ওরা হামলা শুরু করে দিয়েছে। যারা পরিকল্পনা নিয়েছে কালকে শুক্রবার পরিকল্পনা করে নিয়ে এই ফলাফল আজকে ঢুকেছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় এ ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। ভয়াবহ রকম ভাঙচুর হামলা তো হয়েছে এই কারখানাগুলোতে। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা শ্রমিক আছেন এবং কর্মকর্তা আছেন তারা বলছিলেন যে হামলার সময় এখানে যে গ্যাসের লাইন, বয়লারের যে লাইনটি ছিল সেই লাইনটি খুলে দেওয়া হয়, এতে কিছুটা গ্যাস ছড়িয়ে পড়ে এবং ঠিক সে সময় আগুন ছুড়ে মারে বাইরে থেকে দুর্বৃত্তরা। ফলে এই ঘটনাটিকে কারো ইন্ধন থাকার একটি প্রবল সম্ভাবনার কথা বলছেন এখানে যারা দায়িত্বরত আছেন শ্রমিক তারা, এবং তারা এই বিষয়টি আসলে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। এ সময় তারা জানালায় টেবিল ঠেকিয়ে ও ফায়ার পাইপে পানি ছিটিয়ে বাইরে থেকে আসা আগুনের শিখা প্রতিরোধের চেষ্টা করেন। তা না হলে আগুন ধরে যেত পুরো কারখানায়, যেটিকে নাশকতার চেষ্টা বলছেন তারা। পরিকল্পনা করে সাতাইয়া বাইরে থেকে সন্ত্রাস পোলাপান ধরায় আনি আমাদের ফ্যাক্টরি সাইড থেকে ভাঙচুর। ছোট ছোট আগুনগুলা আমাদের দিকে এখানে ছুড়ে মারে। তো এক পর্যায়ে আমরা এই যে এখানে টেবিলগুলো দেখতেছেন, আমাদের এগুলো লাঞ্চের টেবিল, এগুলো দিয়ে আমরা এখানে প্রোটেক্ট করার জন্য এখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। শনিবার যে দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় সেই কারখানার একটি বাংলাদেশি মালিকানাধীন, যেটি ইউরোপ আমেরিকায় রপ্তানির জন্য পোশাক তৈরি করছিল। অন্যটি কোরিয়ান মালিকানাধীন। দুটি কারখানাই কয়েকদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রপ্তানি অঞ্চলে এমন ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। যে ফ্যাক্টরি বন্ধ রাখতে হচ্ছে, এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো পানিতে করছে, নষ্ট করছে, এগুলো শোকাতে হবে। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকেও 3-4টা ফ্যাক্টরি নামছে বা অন্যান্য ঝামেলাও আছে। সেক্ষেত্রে আসলে একটা ভাবমূর্তিত্ব ব্যাপার আছেই। তুচ্ছ ঘটনা নিয়ে এত বড় সংঘর্ষকে সন্দেহের চোখে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সিইপিজেডে শ্রমিক অসন্তোষে কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সেনাবাহিনী। দুই গার্মেন্টস কর্তৃপক্ষকেই তাদের ডাকা হয়েছে আমাদের ইপিজেড অফিসে। তাদের সাথে আমাদের পুরো ঘটনার ভেতরের বা পিছনে কারো কোনো ইন্ধন আছে কিনা বা এগুলোর সূত্রপাত কি, এগুলো আমরা আরও ডিটেলসে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং এগুলোর সমাধান যাতে পরবর্তীতে এইসব ঘটনা পুনরায় না হয়, এগুলোর জন্য আমরা এটার সমাধানগুলো বের করব। সরকারি সংস্থা আছে তারা কাজ করছে, এটা নিয়ে দেখা যায় যদি করে দিতে হয় তাহলে তখন সময় মতো আবার বলা জানানো যাবে। মালিক পক্ষ এবং তাদের ফ্লোরে যারা ফ্যাক্টরি চালায় এদেরকে নিয়ে মিটিং করবো যাতে এটা আর না বাড়ে, কারণ এখানে কোনো মূল কোনো ইস্যু নাই। সমস্ত তুচ্ছ ঘটনাকে নিয়ে তাদের এই বন্ধ করবো। 1983 সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম ইপিজেডে 501টি শিল্প প্লটে দেশি বিদেশি কারখানায় কাজ করে প্রায় 2 লাখ শ্রমিক, যেখানে বার্ষিক উৎপাদনের পরিমাণ $40 বিলিয়ন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর ও বগুড়ার কৃষকের ভাগ্য। উন্নত কৃষি যন্ত্রাংশ, বীজ ও প্রশিক্ষণে গড়ে উঠেছে ফার্মিং স্মার্ট ভিলেজ। অন্যদিকে পরিবেশ বান্ধব পলিনেট হাউস প্রযুক্তি ব্যবহারে লাভবান হচ্ছেন উত্তরবঙ্গের কৃষকরা। ব্যাংক ও উন্নয়ন সংস্থা বলছে টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত থাকবে। সাজিদ আরাফাতের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রেজওয়ান পাথন। উত্তরের দিগন্তজোড়া ফসলের জমিন, এই অঞ্চলের অর্থনীতির রসদ এই কৃষি জমি।
সময়ের সাথে এখানকার কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, বদলে যাচ্ছে চাষাবাদের ধরন। আধুনিক কৃষি ব্যবস্থার রোল মডেল হয়ে উঠেছে রংপুরের গ্রাম নাগদাহ ও ধনতলা। উন্নত চাষাবাদ পদ্ধতি, আধুনিক কৃষি যন্ত্রাংশের হাত ধরে এরই মধ্যে ফার্মিং স্মার্ট ভিলেজ হিসেবে পরিচিতি পেয়েছে গ্রাম দুটি। এখানকার প্রায় 400-র বেশি কৃষক এসব সুবিধা নিয়ে গড়ে তুলছেন কৃষির মডেল ভিলেজ। এরা মাটি পরীক্ষা করার পরে ইনশাল্লাহ এত ভালো হয়েছে, ফসল আমি টমেটো লাগাইছি আর কি, নেট হাউস দিয়ে এবং উন্নত জমিতে লাগাইছি আর কি। মাটিতে যদি না পরীক্ষা করতাম তাহলে আমি জানতাম না যে আসলে এই মাটি পরীক্ষা করা গুণাগুণ কত ভালো আর কি। এখানে একটা কোলেস্টার হয়েছে আলু রাখার জন্য, আমরা আমাদের গ্রামের কিছু কিছু আলু আমরা ওখানে রাখতে পারবো, এটা আমাদের গ্রামের জন্য উপকার। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন, যাদের সহায়তায় প্রশিক্ষণ প্রদান, উন্নতমানের বীজ সরবরাহ, শস্য বীমা সহ নানা সুবিধা দেয়া হচ্ছে কৃষকদের। এছাড়া প্রাকৃতিক হিমাগারে ফসল সংরক্ষণ, উন্নত চারার নার্সারি তৈরি সহ বিভিন্ন পরামর্শের মাধ্যমে কৃষকদের সময় ও অতিরিক্ত ব্যয় সাশ্রয় করা হচ্ছে। ভার্মি কম্পোস্টের একটা প্ল্যান্ট তৈরি করে দেওয়া হয়েছে, সেখান থেকে ফিমেল উদ্যোক্তা সেখান থেকে ইনকাম শুরু করছে, মানে যে ভার্মি কম্পোস্টটা প্রডিউস হচ্ছে সেটা সে বিক্রি করতে পারছে। একজন উদ্যোক্তা 30,000 থেকে শুরু করে প্রায় 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে। উত্তরের আরেক জেলা বগুড়ায় কৃষিতে যুগান্তকারী ভূমিকা রাখছে পরিবেশ বান্ধব পলি নেট হাউস। সম্ভাবনাময় এই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন হচ্ছে বিভিন্ন সবজির চারা। সূর্যের ক্ষতিকর রশ্মি নিয়ন্ত্রণ ও পোকামাকড় রুখে দিয়ে ফুলকপি, ক্যাপসিকাম, ব্রোকলি, মরিচ, টমেটো সহ বিভিন্ন ফসলের চারা বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। পেটের চারা মাটিতে যখন চারা দেওয়া হয় সেই চারা আমরা প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয়, আর এই কোকোপিটের চারা আমরা কীটনাশক ব্যবহার করা লাগে না। রোগ যেমন সমস্যা, তারপরে আমাদের ভাইরাস ধরে, ছত্রাকনাশক ব্যাধি বেশি। আর পলি হাউসে করলে অতটা খরচ লাগে না, ওখানে আমাদের ভাইরাসও কম। কৃষির টেকসই উন্নয়ন, সুষ্ঠু বিপণন ব্যবস্থা ও ভবিষ্যতে খাদ্য চাহিদার কথা বিবেচনা করে পলি নেট হাউসের আধিক্য বাড়াতে পরামর্শ সহ সহায়তা দিচ্ছে উন্নয়ন সংস্থাগুলো। জমিতে রাতে বৃষ্টি আসলেও নষ্ট হয়ে যাবে, বাতাস আসলেও নষ্ট হয়ে যাবে, এই কীটপতঙ্গ অনায়াসে এটা আক্রমণ করতে পারে। কিন্তু পলিনেট হাউসে ঝড়ের কবল থেকে রক্ষা পাবে, বৃষ্টির কবল থেকে রক্ষা পাবে, কুয়াশার কবল থেকে রক্ষা পাবে, কীটপতঙ্গের কবল থেকেও রক্ষা পাবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, জলবায়ু সহনশীল কৃষির গুরুত্ব বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থাকে কৃষি বান্ধব করা জরুরি। আপনারা দেখতে পারেন যে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা হয় এবং এই চারাগুলো শুধু তারা নিজেদের জন্যই ব্যবহার করে না, এগুলো বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করে এবং তাতে করে তারা যথেষ্ট লাভবান হচ্ছে। কাজে এই যে উদ্যোগটা, এটা শুধু নর্থ বেঙ্গলের কিছু কিছু এলাকায় না, এটা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এই ব্যাপারে যেমনিভাবে সরকার ঠিক তেমনিভাবে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসা হবে। এদিকে কৃষিতে নতুন স্বপ্ন বাস্তবায়ন ও আধুনিকায়নে অর্থায়নের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রকল্প পরিচালনাকারী সংস্থাগুলোর। কৃষক নিজে যতটা বেশি বেনিফিট পায় ওরকম কাজ করতে। সো এই সবগুলো 4টা অ্যাসপেক্টের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমরা অনেক পার্টনারের সাথে কাজ করছি। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সারা দেশব্যাপী আমরা কাজ করার চেষ্টা করেছি, জাতের বীজ ব্যবহার করে ভালো ফলন কি করে আসে, কি পেস্টিসাইডস কি ধরনের এখানে ন্যাচারাল পেস্টিসাইডস ইউজ করা যায়, ফার্টিলাইজার, ভার্মি কম্পোস্ট, এই সব বিষয়ে আমরা তাদেরকে সাহায্য করছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকরা ঝুঁকছেন আধুনিক প্রযুক্তির দিকে, যার অন্যতম একটি উদাহরণ এসব পলিনেট হাউস। এর মাধ্যমে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন ফল, ফসল ও সবজির আগাম চারা উৎপাদন সম্ভব। সাজিদ আরাফাত, এখন শাহজাহানপুর, বগুড়া। খাদ্যশস্যে উদ্বৃত্ত উত্তরের জেলা নওগাঁ পরিচিত বিভিন্ন শস্য ও সবজি চাষের জন্য, কিন্তু বর্তমানে জেলায় চাষ করা হচ্ছে বিভিন্ন ফলের। নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বাড়ছে কর্মসংস্থান। কৃষি অফিসের পরামর্শে স্থানীয়ভাবে বিভিন্ন ফলের চাষাবাদ করে লাভবান হচ্ছেন কৃষক ও উদ্যোক্তারা। বিস্তারিত আব্বাস আলীর প্রতিবেদনে।
নওগাঁর বদলগাছি উপজেলার গন্ধপুর গ্রামের প্রবাসী মামুনুল রশিদ দেশেই নতুন কিছু শুরুর আগ্রহেই মাল্টা চাষের উদ্যোগ নেন। গত 4 বছর আগে বাড়ির পাশে 7 বিঘা জমি ইজারা নিয়ে বাড়ি 1, 2 এবং ভিয়েতনাম জাতের মাল্টার বাগান গড়ে তোলেন। চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যা, সার ও কীটনাশক সহ সব মিলিয়ে গাছে ফল আসা পর্যন্ত 2 বছরে খরচ হয় প্রায় 7 লাখ টাকা। গাছ বড় হওয়া 3য় বছর থেকে পুরোদমে ফল সংগ্রহ করেন অন্তত 7 লাখ টাকার। এছাড়া চলতি বছরে ফল সংগ্রহ করেছেন অন্তত 3.5 লাখ টাকার। বর্তমানে যেটা ফল আমি কাটতেছি, বাজারজাত করতেছি, এখানে ফল বিক্রি হয়েছে মোট 3.5 লক্ষ টাকা, আর কিছু ফল আসছে। এবং এই ফলটা চাষ করতেছি, আমদানি করতেছি বাইরে ফলের উপরে, যে আমাদের দেশে ফল আবাদ করে দেশের মানুষ যেন খেতে পারে। বাগানে কর্মসংস্থান হয়েছে 6 জন শ্রমিকের, যারা দৈনিক মজুরি পায় 500 থেকে 600 টাকা। বাগান থেকে প্রতি কেজি মালটা বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা এবং কমলা 80 থেকে 90 টাকায়। কৃষি কাজ বাদ দিয়ে আমরা গত 4 বছর থেকে এখানে মালটা বাগানে 5 থেকে 6 জন কাজ করতেছি। দিন হাজিরা পাই আমরা 600 থেকে 500 থেকে 600। এই মালটা লোকালভাবে যেগুলো চাষ করা হয় এগুলা মালটার আসলে দাম কম, 80 থেকে 100 টাকা কেজি। আর যেগুলা বাজারে কিনা হয় এগুলা 300 থেকে 350 টাকা কেজি। নওগাঁর আরেক তরুণ উদ্যোক্তা আব্দুর রৌফ, তিনি 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে চাষ করেছেন 12 মাসি তরমুজ। 2.5 মাসের এ ফসলে খরচ পড়েছে অন্তত 30 থেকে 32 হাজার টাকা, যেখানে সমস্ত খরচ বাদে তার লাভ থাকবে অন্তত লক্ষাধিক টাকা। 25 শতক জমি মোটামুটি 1000 পিস গাছ লাগানো আছে। তো পার গাছে আমি 4 কেজিকে ফল যদি পাই, এক্ষুনি বাজার আমার 40 টাকা কেজি। তো সেই হিসাবে মোটামুটি আমার 1.5 লক্ষ টাকা বেচা কিনা হবে। এলাকায় যত উন্নত জাতের ফল ফলাদি চাষাবাদ উনি প্রথমে শুরু করেন, ওনাকে দেখে আমরা উদ্বুদ্ধ হচ্ছি। ফল চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে বাড়ছে আগ্রহ। নওগাঁয় প্রতি বছরই কৃষকেরা গড়ে তুলছেন নতুন ফলের বাগান। কিছুটা কমেছে বিদেশি ফলের আমদানি নির্ভরতা। কৃষি কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়। তরমুজ করার একটি অন্যতম সুবিধা হচ্ছে, প্রথমে বলবো যেটা কৃষকের দৃষ্টিকোণ থেকে দাম প্রাপ্তি। সিজনাল তরমুজের চেয়ে অসময় তরমুজের দাম তুলনামূলক তারা বেশি পায়। আর এর পাশাপাশি দেখা গেল এই উৎপাদন যে খরচটা, তরমুজের উৎপাদন খরচ খুব বেশি না, মানে কৃষকের সাধ্যের মধ্যে। চলতি মৌসুমে প্রায় 500 মেট্রিক টন তরমুজ উৎপাদনে আমাদের একটি লক্ষ্যমাত্রা রয়েছে। এই বরেন্দ্র এবং উচ্চ বরেন্দ্র ভূমির মাটি কিছুটা অম্লীয় স্বভাবের, যার প্রেক্ষিতে এই অঞ্চলে কমলা, মাল্টা সহ বিভিন্ন সাইট্রাস ফ্রুটের সম্প্রসারণ ঘটছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এই বরেন্দ্র এলাকায় এ সকল ফল বাগান এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে আসছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ফলের আবাদ হয়েছে মোট 348 হেক্টর জমিতে, যা থেকে বছরে অন্তত 21,66,75,000 টাকার ফল উৎপাদন হয়। এখন নওগাঁ। কুমিল্লায় চড়া চালের বাজার। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে 6 থেকে 9 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। এ নিয়ে আরও জানাতে নগরীর রাজগঞ্জ চালের পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, চালের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? রাত্রে কুমিল্লার চালের বাজারে বেশ কিছুদিন যাবতই চালের দাম বাড়তি দেখতে পাচ্ছি। এখানে বিক্রেতারা বলছেন যে চালের সংকট রয়েছে, বিশেষ করে ধানের সংকট থাকার কারণে মিনিকেট চালের দামটাই এখন বাজারে একটু বাড়তি। কুমিল্লার চকবাজার, রাজগঞ্জ এবং রানীর বাজার, যেখানে চালের বড় বড় আড়তগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু চালের দাম কিছুটা বাড়তি। আমি আজকে বাজারে এসে যে দাম দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে বলছি যে এখানে বিয়ার 28, এখানে 50 বস্তাকে যে চালের দেখতে পাচ্ছি সেগুলোতে বিক্রি হচ্ছে 2,950 টাকা থেকে 2,950 টাকা, অর্থাৎ এটি কেজি পরে 49 টাকা 59 টাকা ধরে, এবং এখানে গুটি চাল বিক্রি হচ্ছে 2500-2600 টাকা বস্তা। এখানে পাইজম বিক্রি হচ্ছে 2800 টাকা এবং মিনিকেটের বস্তা হচ্ছে 3950, 4050 টাকা এরকম ধরে, এবং চিনি গুঁড়া চাল বিক্রি হচ্ছে 5800 টাকা বস্তা। তো এখানে যেই মোজাম্মেল চাল সবচেয়ে বেশি দাম, মিনিকেটের যে বস্তাটি সেটি হচ্ছে যে 4050 টাকা, এটি পরে 81 থেকে 82 টাকা
পর্যন্ত। তো এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে ধানের সংকট থাকার কারণেই মূলত চালের বাজারটা একটু অস্থিরতা রয়েছে। বিশেষ করে বিগত বন্যার সময় মিনিকেট চালের উৎপাদন কম হয়েছে এবং যার ফলে বাজারে এখন নতুন করে যে ধান আসছে তাতে করে মিনিকেটের কিছুটা সংকট রয়েছে, যার প্রভাব পড়ছে বাজারে। যে চালটি কিন্তু 3600 টাকা বস্তা বিক্রি হয়েছে সেটি কিন্তু এখন 3950 এবং কোনোটি 4050 টাকা বস্তা বিক্রি হচ্ছে। এখানে মোটা চাল বিক্রি হচ্ছে 2600 টাকা এবং আর বিআর 28 যেটি বিক্রি হচ্ছে 2950 টাকা কেজি বস্তায়। সেখানে কিন্তু চালের দাম কিছুটা বেড়েছে, বস্তায় 100 থেকে 150 টাকা বেড়েছে বলছেন বিক্রেতারা। তারা বলছেন যে আসলে তারা যে দরে পাচ্ছেন সেভাবেই তারা আসলে চাল এখানে সংগ্রহ করছেন, তবে বাজারে একটু বাড়তি এবং যার প্রভাব কিন্তু সাধারণ নিম্ন আয়ের মধ্যবিত্ত আয়ের মানুষজনের জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছে। তারা বলছেন যে চালের দাম কিছুটা সহনীয় হলে তাদের জন্য উপকৃত হতেন তারা। রাত্রি কুমিল্লার চালের বাজার থেকে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ। লাভজনক হয় দিন দিন মিষ্টি আলু চাষে ঝুঁকছেন শেরপুরের চাষিরা। এবছর জেলায় 212 হেক্টর জমিতে চাষ হয়েছে এই আলুর, যার মধ্যে 300 টন মিষ্টি আলু জাপানে রপ্তানির কথা বলছে কৃষি বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুরের লসমনপুর থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, এবারে জেলায় মিষ্টি আলুর ফলন কেমন জানাবেন? একই সাথে জানতে চাই এসব আলু থেকে কি পরিমাণে বাণিজ্য হবে? তো বছর তুলনায় কিন্তু এবার প্রায় আমরা দেখেছি 5 থেকে 700 হেক্টর জমিতে এই মিষ্টি আলুর চাষ হয়েছে। তো এবছর আমরা দেখেছি শেরপুরের 5টি উপজেলায় 212 হেক্টর জমিতে কিন্তু এই মিষ্টি আলু চাষ হয়েছে এবং এই আলু চাষে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখছি যে জেলার কৃষকরা ঝুঁকছেন। আমি যদি শুরুতে এই মিষ্টি আলুর বৈশিষ্ট্য সম্পর্কে জানাই, এই মিষ্টি আলুর যে জাতটি রয়েছে সেটি হচ্ছে কোকেই 14 এবং চারা রোপণে 120 থেকে 114 দিনের পর হচ্ছে এই মিষ্টি আলু বিক্রি উপযোগী হয় এবং প্রচলিত বাজারে আমরা দেখেছি যে এই মিষ্টি আলুর দামও বেশ চড়া, 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই বিষয়ে আমরা বেশ কয়েকজন কৃষকদের সাথে কথা বলেছিলাম। কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য ফসলের তুলনায় কিন্তু মিষ্টি আলু অত্যন্ত লাভজনক। বিশেষ করে তারা বলছেন যে বিঘাতে এই মিষ্টি আলু চাষে খরচ 15 থেকে 20 হাজার টাকা এবং খরচ বাদ দিয়ে কিন্তু লাভ থাকে 25 থেকে 30 হাজার টাকার মতো। তারা বলছে যে মিষ্টি আলু চাষে বাড়তি যে কীটনাশক, সার, সেচ এবং আগাছা দমনের যে সকল শ্রমিক ব্যবহার হয় সেটি কিন্তু একদম না লাগার কারণে কিন্তু তারা লাভবান হচ্ছেন বেশি। তবে আরেকটি বিষয় যেটা হচ্ছে রাজ্যে আমি আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে চলতি বছর কিন্তু আমরা দেখেছি যে জাপানের একটি প্রতিষ্ঠান, সেটি নারুতো জাপান নামেই পরিচিত, তারা কিন্তু প্রায় কৃষকদেরকে বিনামূল্যে বীজ, সার এবং বিভিন্ন আনুষঙ্গিক সুবিধা তারা দিচ্ছেন। তারা এখান থেকে প্রায় 300 মেট্রিক টন আলু জাপানে রপ্তানি করার কথা বলছে জেলা কৃষি বিভাগ। তো এই মুহূর্তে আমি বেশ কয়েকজন যারা খুদে কৃষক রয়েছে তাদের সাথে কথা বলি। তারা বলছেন যে গত বছর বিভিন্ন পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে বিভিন্ন সুপার শপে মালিকরা কিন্তু তারা এই মিষ্টি আলু সম্পর্কে এখান থেকে খোঁজখবর নিয়ে তারা কিনে নিয়েছিলেন। তারা বলছেন যে সুপার শপে একটি বাড়তি চাহিদা রয়েছে। সুপার শপে এই আলু নিয়ে তারা রেডি কুক হিসেবে বিশেষ করে বিস্কিট, চিপস সহ অন্যান্য কেক সহ অন্যান্য বিষয় তারা তৈরি করছেন। তো এই বিষয়ে কৃষি বিভাগের সাথে কথা হয়েছে আমার জেলা সদরে যিনি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন। শেরপুরে বাড়ছে মিষ্টি আলুর চাষ, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ। বগুড়া এয়ারফিল্ডে পরিদর্শনে এসে কথা বলছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মনসুর কবির ভূঁইয়া। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। করে আসছি এবং সিভিল এভিয়েশনের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, এমওইউ হয়েছে, সেই এমওইউর মাধ্যমে আমরা ব্যবহার করছি। বাংলাদেশের যতগুলি ঘাঁটি বিমান বাহিনীর আছে বেশিরভাগই আমরা যৌথ ব্যবহার করি। তো যৌথ ব্যবহার করতে কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের দেশ ছোট এবং রিসোর্সেস কম, আমরা এভাবেই করাটাই আমাদের সাশ্রয়ী হবে। তো সেই হিসেবে আমরা এটাকে ধরে রেখেছি এবং আমরা আছি বলে আজকে এই জায়গাটা আছে। এবং আপনারা ভালো করে জানেন, এটি যদি অ্যাবান্ডেন্ট হতো, যেমন অন্যান্য ডিজিজ এয়ারফিল্ড যেগুলি আছে বাংলাদেশে, অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ওগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে। বাট এটা এখনো আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। এখন আমরা জানি, আপনারা সবাই বলেছেন, আমরাও শুনেছি যে এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কিনা। সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে, প্রয়োজন আসছে, কারণ এখানে অনেক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই জায়গাটা সচল করতে হলে এয়ার কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসা যেতে পারে।
তো সেই জন্যই আমরা চেষ্টা করছি, আজকে আমরা এসেছি রানওয়ে ইন্সপেকশন করতে। আমার মোটামুটি জানা আছে, আমি বছরে 1-2 বার করে এখানে আসি বিভিন্ন কারণে। আপনারা এটাও জানেন যে আমাদের একটা রেডার ইউনিট আছে যেটা বগুড়া শহরের ভিতরেই। তো এখানে আমার জানা আছে, কিন্তু এই রানওয়ের অবস্থা বর্তমানে খুবই দুর্বল। এইমাত্র আমাকে প্রধান প্রকৌশলী সিভিল এভিয়েশন জানালেন যে এটার এলসিএন মানে স্ট্রেংথ, যেটা শক্তি, কতটা লোড সে বিমানে নিতে পারে সেটা খুবই কম। দৈর্ঘ্য তো কম আছে, এটা শক্তিও কমে গেছে। সেই শক্তি বৃদ্ধি করতে হবে, এটার সারফেসটাকে স্ট্রং করতে হবে। কিন্তু যদি আমরা এটা ডোমেস্টিক পারপাসে ভবিষ্যতে ইউজ করতে পারি, বর্তমানে যেসব বিমান আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে প্রাইভেট এয়ারলাইন্স, তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয়, তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না। সো রানওয়ে বৃদ্ধি করতে হবে। সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি এবং এই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন। সো ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব এই রানওয়ের অপারেশনাল যে সারফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম 1,500 থেকে 2,000 ফিট। এবং সেই জন্য এই পাশে মানে রানওয়ের পূর্ব দিকে রাস্তা ওইদিকে সম্ভব না, একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি। এখানে একটা গ্রাম আছে, এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে, তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো, করে আমরা এই জায়গাটাতে রানওয়ে এক্সটেনশন করলে, এখন রানওয়ে এক্সটেনশনই শুধু না, এর সাথে এজের ব্যাপার আছে, স্ট্রেংথেনিং এর ব্যাপার আছে, লাইটিং এর ব্যাপার আছে, অনেক কিছু আছে, অনেক কিছু জড়িত। এই সব কিছুর জন্যই একটা সম্মিলিতভাবে বোর্ড করা হবে। এটা লিড নিবে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সাথে মেম্বার অফসও আছে, তার দায়িত্বে এটা বর্তায়। এবং আমরা এই বোর্ডের মাধ্যমে এক্স্যাক্ট আমাদের রিকোয়ারমেন্টটা বের করব। তারা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করব এবং এটা যদি আমরা ফান্ডিং পাই অবশ্যই এটার কাজ শুরু হয়ে যাবে। বগুড়া এয়ারফিল্ডে পরিদর্শনে এসে কথা বলছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দখল দূষণে মৃত প্রায় নড়াইলের চিত্রা নদী। প্রশাসন বলছে নতুন করে দখলদারদের তালিকা করা হচ্ছে, দ্রুত উচ্ছেদ অভিযান চালানো হবে। এদিকে দীর্ঘদিনেও নবগঙ্গা নদীর খনন কাজ শেষ না হওয়ায় ভোগান্তি বেড়েছে নদী পাড়ের মানুষের। দ্রুত নদী খননের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ ইমরান হোসেনের প্রতিবেদনে। নড়াইল শহরের মাঝ দিয়ে বয়ে চলেছে চিত্রা নদী। অবৈধভাবে পাড় দখল করে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি, তীরে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এক সময়ের গতিময় প্রবাহ এখন মৃতপ্রায়। স্থানীয়দের অভিযোগ, খাস জমি দেখিয়ে এসব জায়গা দখল করে বাড়ি তৈরি করেছে এক শ্রেণীর সরকারি কর্মচারীরা। এতে বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নদীতে। এছাড়া নদী দখলে যোগসাজশ রয়েছে শহরের প্রভাবশালী মহলের। এমনকি প্রশাসনের জরিপে 63 জন অবৈধ দখলদারের নাম উঠে আসলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সেই সময় নদীতে গেলি 10 কেজি 15 কেজি আধমনে এরকম পাইছে, আর এখন ওই বাতি গেলি 400 গ্রাম আসছে, কেউ 500 গ্রাম আসছে, কেউ নাও আসছে। মানুষ এখন তাদের বসবাস করে এবং তাদের সোয়ারেজের লাইন এবং বজ্র এই নদীতেই ফেলায়, যে কারণে নদীর পানি দূষিত হয়ে গেছে। ড্রেনের পানি সব দিয়ে একবারে নদীতে দিয়ে যাচ্ছে, এই দিয়ে আমাকে পানি দূষিত হয়ে যাচ্ছে। তারই কারণে আমাদের মাছ কমে যাচ্ছে, মাছ নদীতে থাকতেছে না। আমরা চাই যে নদীটা দখলমুক্ত হোক এবং নদীর সেই নব্যতা ফিরে পাক। অন্যদিকে বালুচর জমে ধুঁকছে কালিয়ার গাজীরহাটের নবগঙ্গা নদী। প্রায় 4 বছর আগে 84 কোটি টাকা ব্যয়ে নদীর 13 কিলোমিটার খনন কাজ শুরু হলেও প্রকল্পটি পুরোপুরি দেখেনি আলোর মুখ। এই অবস্থায় শিগগিরই নদী খনন কাজ শেষ করার দাবি স্থানীয়দের। যেখানে ওনাদের প্রোগ্রাম অনুযায়ী সিএস ম্যাপে ধরে নদী কাটিছে, কিন্তু নদী কাটি আমরা মনে করছিলাম যে বড় একটা উপকৃত হব, কিন্তু নদীটা কমপ্লিট করতে পারলো না। নদী খনন হয়ে গেলে পাশের কৃষকরা উপকৃত হবে, আর যদি এইভাবে ফেলে রাখে তাহলে তাদের কোনো উপকার আসবে না। গেল বছরের ডিসেম্বরে প্রথম দফায় মেয়াদ শেষ হয় প্রকল্পের। পরে দ্বিতীয় মেয়াদে 2026 সালের জুন পর্যন্ত কাজের মেয়াদ বৃদ্ধি করে পানি উন্নয়ন বোর্ড। নবগঙ্গা নদী খনন কাজ শেষ হলে উপকৃত হবে এলাকার হাজারো মানুষ। কাজটি বাস্তবায়ন সম্পন্ন হলে মৃতপ্রায় নবগঙ্গা নদীর সাথে
মধুমতি নদী সংযোগ স্থাপনের মাধ্যমে কৃষি এবং মৎস্য উৎপাদনের এবং নৌ যোগাযোগ পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা যায়। চিত্রা নদী দখলদারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এই বিষয়ে আমরা কঠিনভাবে কাজ করছি। যারা দূষণ করছে তাদের এই দূষণমুক্ত করার বিষয়ে যে আমরা সাব কমিটি গঠন করে দিয়েছি, তারা মোটামুটি 25 কর্মদিবসের মধ্যে তারা কি করবে সব কাজ তারা মোটামুটি করে আমাকে একটা প্রতিবেদন তারা সাবমিট করবে। বর্তমানে নদীপথ ব্যবহার করে পণ্য আনা নেয়া করে এ জনপদের 5000 ব্যবসায়ী। এই অবস্থায় নদী দুটি রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এখন নড়াইল। শেষ করছি এখন জনপদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।